প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। নমস্কার, আমি প্রণাম। খেপিয়ে বেড়ায়ের আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এবং প্রতিদিন সূর্যকে ঘিরে আমাদের অনেক আশা, আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের ভালোভাবে বেঁচে থাকার লড়াই। এবং আজকে খেপিয়ে বেড়ায়ের এই পর্যায়ে, এই পর্বে এক টুকরো সূর্য এমন একজন মানুষ যার কথা শুনেছি, যার কাজ দেখেছি, তার কাজের সাথে বহুদিনের পরিচয়, তার বহু কথা শুনেছি তার প্রিয়জনদের কাছ থেকে, কিন্তু সামনাসামনি আলাপ বা এইভাবে আড্ডার সুযোগ এই প্রথম সৌজন্যে খেপিয়ে বেড়ায়। শিল্পী, শিল্প নির্দেশক, শিক্ষক, স্বপ্নের ফেরিওয়ালা এবং ডেফিনেটলি টু মি হি ইজ আ ট্রু ড্রিমার, শ্রী সমীর কুণ্ডু। সমীরদা, প্রণাম। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি। ভালো থাকাটা আমরা শিখি তোমার মতো মানুষদের কাছ থেকে, তোমাদের কাজ দেখে। এবং যেটা বললাম যে ওই এক টুকরো সূর্যের আলোয় যে আশা লুকিয়ে আছে, সেই আশা নিয়ে আমাদের পথ চলা। সমীরদা, আজকে শুরু করব একটু ছোটোবেলা থেকেই, একটু মানে প্রথম থেকেই শুরু আর কি, শুরু থেকে শুরু যাকে বলে। একটু ছোটোবেলার কথা শুনি। তোমার তো বাংলাদেশে জন্ম এবং তারপরে লেট 60s বোধহয় তোমার ভারতবর্ষে চলে আসা, তাই কি? হ্যাঁ, একদমই ঠিক। আমার জন্ম হচ্ছে বাংলাদেশের ফরিদপুর মাদারীপুর সাব ডিভিশনে, গ্রামের নাম খাগদি। সেখানে আমি ছোট থেকে 6 বছর বয়স পর্যন্ত ছিলাম। তারপর ভারতবর্ষে পা রাখি। একটু একটু মনে আছে আমার বঙ্গের, মানে ওই আমার বাংলাদেশের কথা। পরে ফিরে গেছো আবার কখনো? না, আর যাওনি? গেছি, শুটিংকে কেন্দ্র করে গেছি, কিন্তু তখন সেই সময় আর আমার জন্মভিটেতে যাওয়া হয়নি। শুটিংয়ের চাপে আবার শুটিং থেকেই ফিরতে হয়েছে আবার এইখানে। তবে ওইখানকার আমার কথা সামান্য মনে আছে, অতটা মনে নেই। তবে বেড়ে উঠেছি আমি এই ভারতবর্ষেই, যাদবপুর অঞ্চলে, বাঘাযতীন বিদ্যাসাগর অঞ্চলে আমি বেড়ে উঠেছি। তখন তো সেই জায়গাটারও চরিত্র অনেকটা অন্যরকম ছিল যে সময় তুমি। একদমই মানে গ্রাম্য একটা ব্যাপার ছিল, প্রকৃতি ছিল সেখানে। এবং প্রকৃতির মধ্যেই সেই হয়তো সেই মানে কি বলবো, ঐশ্বর্য ছিল না, কিন্তু প্রাকৃতিক ঐশ্বর্য ছিল, যার মধ্যে বড় হয়েছি এবং প্রকৃতিকে চিনেছি এবং প্রকৃতির সাথে অনেক পরিচয় ঘটিয়েছি। যার জন্যই আমি প্রকৃতির প্রেমে পড়েছি ওই ছোটোবেলা থেকেই। সেইখান থেকেই সেখানকার লোকজন, মানুষজন, রাস্তাঘাট, নদী নালা, খাল বিল সবই আমার পরিচয়। আমি এখন মাঝখানে অন্যত্র চলে গিয়েছিলাম, আবার সেখানেই ফিরে গেছি। তবে সেই চেহারা নেই এখন, প্রযুক্তির কারণে হোক, যুগের পরিবর্তনে হোক, মানে বেগটা অনেকটা বেড়ে গেছে, আবেগটা অনেকটা হারিয়ে গেছে। আমাকে একটা কথা বলো, বাবা মায়ের তো বিরাট অবদান তোমার জীবনে এবং তোমার দাদার অনেকটা বড় অবদান তোমার জীবনে। হ্যাঁ, সেক্ষেত্রে বাবা মা তো আমি শেষ দিকে পেয়েছি না, যেহেতু আমি কনিষ্ঠতম সন্তান, বাবা মার শেষ সন্তান। তাদেরকে যখন পেয়েছি, তাদের মানে আমি যখন বুঝতে শিখেছি, ভালো মন্দ বুঝতে শিখেছি, তখন কিন্তু বাবা মায়ের যথেষ্ট বয়স হয়েছে। তাদের আমার জন্য আশীর্বাদ ছাড়া কিছু আর্থিকভাবে বা শারীরিকভাবে কিছু করার ছিল না, কিন্তু তাদের আশীর্বাদই আমার কাছে যথেষ্ট। কিন্তু আমার বড় দাদা ছিলেন, তিনি যতটা পেরেছেন করেছেন আমার জন্য। তো ছোটোবেলাটা এখন যখন পিছন ফিরে তাকাও, তখন কি মনে হয় যে সত্যি ছোটোবেলাটাকে খুব মিস করো, সেই সময়টাকে মিস করো? এই প্রচণ্ড একটা যে সময় যেখানে ভীষণ সবাই দৌড়চ্ছে, তো সেই পরিবেশটাকে কি খুব মিস করো? অবশ্যই মিস করি, কারণ তখন সব কিছুর মধ্যে যেন একটা অন্তর ছিল, আন্তরিকতা ছিল।
যেন এই রাস্তাটাও যেন আমাকে ভালোবাসছে। হ্যাঁ, এখন সেই রাস্তাটাও নেই। মানুষজন তো ছেড়ে দিন, মানুষজন তো কেমন কৃত্রিম হয়ে গেছে, সেই মেলামেশার জায়গাটা নেই। কিন্তু তখন ছিল, তখন একে অপরের খোঁজ নিত, একে অপরের ভালো লাগা ভাগ করে নিত, দুঃখ কষ্টও ভাগ করে নিত। এক পরিবারে একটা হেরিকেনের আলোতে সবাই মিলে পড়াশুনো করতাম, তার মধ্যে খুনসুটি হতো, আবার আবেগও ছিল, ভালোবাসাও ছিল, আদরও ছিল। ছোটবেলার বন্ধুরা কি একেবারে হারিয়ে গেল সেই সময়? এখন বর্তমান অবস্থা কি এমন কোনো বন্ধু আছে যাদের তুমি খুঁজে পেয়েছো, হয়তো তাদের সাথে যোগাযোগ আছে এরকম? আছে, আছে, দু একজন আছে। তা সেইভাবে তারা কর্মব্যস্ত জীবন তাদের, যা হয় এখন, মানুষ তো ছুটছে এখন, তারা এখন সেই কর্মের সাথে হয়তো ফাঁক ফোকর দিয়ে দেখা হয়, ওইটুকুই পাওনা, আর কিছু না। সুমিতদা, একটা কথা বলো আমাকে, আমাদের সবার জীবনে না একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে, যেটা আমরা অনেকে একটু হয়তো গর্ব করেই বলি, স্ট্রাগল। এই কথাটা বললে আমাদের একটু হয়তো অবচেতন মনে আমাদের একটু ভালোই লাগে যে আমরা ভীষণ স্ট্রাগল করছি জীবনে। আমি তোমার সম্বন্ধে যতটা জানি, আমি তোমার জীবনের পথ চলা নিয়ে আমার যতটুকু জানা, তোমার জীবন নিয়ে তো একটা বায়োপিক হতে পারে। আমি জানি না সেই বায়োপিকে কে অভিনয় করবেন, বায়োপিক হওয়াটা খুব স্বাভাবিক, মানে হতেই পারে আর কি। মানে অসম্ভব একটা লড়াই, এবং 24 ঘন্টা তোমার কাছেও আছে, 24 ঘন্টা প্রত্যেক মানুষের কাছেই আছে। এবং তুমি রাতে একটা সময় ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটসম্যানশিপে তুমি পড়াশুনো করছো, আবার সাউথ সিটি কলেজে তুমি পড়াশুনো করছো, ক্লাস করছো, দুধের ডিপোতে কাজ করছো, এবং বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছ খবরের কাগজ। তো আমার মনে হয় না যে একটা মানুষের একটা বায়োপিক যদি হতে পারে, তাহলে এরকম একটা বর্ণময় বায়োপিক আর কারোর পক্ষে হওয়াটা খুব সম্ভব কিনা, হয়তো সম্ভব, কিন্তু আমার তো খুব একটা চোখে পড়ছে না। তুমি যখন মানে when you look back, কি করে সম্ভব হলো এটা? কিছুই না, আসলে যখন আমরা পূর্ববঙ্গ থেকে এলাম, তখন ওটা পাকিস্তান ছিল, আমি পূর্ববঙ্গ বলছি ঠিকই। আমি যখন ওখান থেকে আসি, এটা ছিল ভারতবর্ষ, ওটা ছিল পাকিস্তান। তখন একটা সংগ্রামী জীবন ছিল প্রত্যেকেরই, যারা ছিন্নমূল মানুষদের, সবাইকে এখানে লড়ে বাঁচতে হতো। তা আমিও পরিবারের একজন, পরিবারে যারা বড়রা ছিল তারাও লড়াই করছে দেখছি, তাদের লড়াইতে সংসার চলছে না, আমাকেও লড়াই করতে হচ্ছে। তাদের জীবন জীবিকা যেটা উঠে আসছে সংসারের খরচাতে, সেটা পোষাচ্ছে না, তখন আমাকে সেই সংগ্রামে যোগদান করতে হয়েছে, আমার নিজের খরচ নিজেরই জোগাড় করতে হয়েছে। কারণ আমার উদ্দেশ্য, আমি পড়াশুনো করব, আমি একটা কিছু করব। আর আমি যদি গড্ডেলেকায় গা ভাসিয়ে দিতাম, যা হচ্ছে হচ্ছে, তাহলে আমার কিছুই করতে হতো না। ভাগ্যে বিশ্বাস করতে? ভাগ্যে বিশ্বাস, মিথ্যা কথা বলবো না, খানিকটা বিশ্বাস করতাম। তবে আমি জানি যে দুটো হাতের রেখা নয়, দুটো হাতের কাজই হচ্ছে মানুষের ভবিতব্য। আমাকে একটা কথা বলো, রাত্রে যখন তুমি ক্লাসে ঢুকতে, তুমি দুটো জায়গায় সাইমালটেনিয়াসলি তুমি ক্লাস করে যাচ্ছ, মনে হতো না আর পারছি না, এবার ছেড়ে দিই, মানে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? মনে হলেও মনে আবার লড়াই রাখতাম যে এই লড়াইটা আমি করলে আমি একটা জায়গায় পৌঁছতে পারবো। এটাই আমাকে উৎসাহ দিত যে আমাকে এটা হতেই হবে। হ্যাঁ, শারীরিকভাবে আমি ভেঙে পড়তাম, কিন্তু শারীরিকভাবে যখন ভেঙে পড়তে এইভাবে ঘুরে দাঁড়াতে, আমি এই জন্য তোমাকে জিজ্ঞেস করছি, কারণ এগুলো কিন্তু আমাদের জীবনে চলার পাথেও। কারণ আমরা কিন্তু প্রত্যেক দিন পড়ছি, আবার উঠে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, কেউ কেউ পারছি, কেউ কেউ পারছি না। কীভাবে ঘুরে দাঁড়াতে? ওই যে বলছি যে আমি শারীরিকভাবে যখন ভেঙে পড়তাম, তখন আমি মানসিকভাবে বল পেতাম যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা হতে হবে, আমাকে ছবি আঁকতে হবে। ছবি আঁকলে আমি কিছু দিতে পারবো, কিছু করতে পারবো, নিজের মনের আনন্দে আমি অন্তত খুঁজে পাবো, সেইটা আমাকে উৎসাহ দিত। এবং সেই উৎসাহে আমি আবার ঘুরে দাঁড়াতাম, এবং তাই হয়েছে। এবং সেই জন্যই আজকে আমি যেইটুকু জায়গায় পারি পৌঁছতে পেরেছি আর কি। আচ্ছা, অনেক তো এমন সময় হয়েছে যখন তুমি মানে রং বা তুলি বা আমাদের যে ছবি আঁকার যে সামগ্রী, সেগুলো হয়তো তুমি চট করে হাতের কাছে পাওনি, কিন্তু যেগুলো পেয়েছো, ইট কাঠ, আশেপাশে যা জিনিস, তাই দিয়ে তুমি তোমার সৃষ্টি রচনা করেছো। অবশ্যই। এখন যেমন আমি এই প্রসঙ্গে একটু বলি, আমি দেখি, আমার তখনই ক্লাস 7-এ পড়ি,
আমি দেখছি হঠাৎ একটা আর্ট কম্পিটিশন হচ্ছে, বসে আঁকো প্রতিযোগিতা তখন বলতো। আমি সেটা কী জিনিস আমি জানতাম না। আমি দেখছি সব বাচ্চারা বসে ছবি আঁকছে। তা আমি নিজেই ছোটোবেলা থেকে ছবি আঁকি, নিজের মন থেকেই যা দেখি তাই আঁকি, কিন্তু যে কম্পিটিশনে গিয়ে ছবি আঁকা যায় সেটা আমি জানতাম না। আমি যখন ছবি আঁকতে ওই কম্পিটিশনে দেখছি বাচ্চারা সব বসে, আমার বয়সী ছেলেমেয়েরা বসে ছবি আঁকছে, এবং তাদের সব উপঢৌকন রং, পেন্সিল, কালার, বোর্ড, যা যা উপকরণ লাগে অনেক, আমি সেগুলো চোখেও দেখিনি কোনো দিন। এবং দূর থেকে তার অভিভাবকরা উপদেশ দিচ্ছে, তাদের উৎসাহ দিচ্ছে, আমি দেখছি। তারপরে পাড়ায় এসে আমার একটু সিনিয়র আমার এক বন্ধু, সে পরে বিখ্যাত কবি হয়েছিল, সে নেই, গত হয়েছে, তাকে বললাম। তুমি সেই কম্পিটিশনে পার্টিসিপেট করলে? না, সেটাতে করতে পারিনি। করলে না? আচ্ছা। তাকে এসে বললাম, হ্যাঁ রে, সে একটু আমার থেকে বেটার স্কুলে পড়তো এবং আমার থেকে একটু বয়সে বড় ছিল। তাকে বললাম যে এগুলো, এই যে কম্পিটিশনে নাম দেওয়া যায় কী করে, বলে তুই দিবি? আমি বললাম যে হ্যাঁ, এরকম কম্পিটিশনে আমি নাম দেব। তারপরে আমি মাস 3-4 বাদে এরকম একটা কম্পিটিশন হচ্ছে আমারই পাড়ার পাশের পাড়াতে, ওই ছেলেটি আমাকে নিয়ে গেল সঙ্গে করে, এবং সেই ছেলেটির কথা আমি কখনো ভুলবো না। সে রং ফং আমাকে জোগাড় করে দিল, দিয়ে বলল যা তো এখানে বসে যা, ওরা যেটা আঁকতে বলবে সেটা আঁকবি। তা আমার বিষয় পড়েছিল উৎসব। আচ্ছা। আমার গ্রুপে। তা আমি এঁকেছিলাম পল্লীগ্রামে সরস্বতী পুজো। তারপরে আমি যখন রেজাল্ট বেরোবে আমাকেও সেদিনও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হঠাৎ দেখছি এখন ফার্স্ট, সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কারের নাম বলছে, যেই দ্বিতীয় পুরস্কার তখন আমার নাম বলছে। আচ্ছা। আমি দ্বিতীয় হয়েছি। সেখানে কে ছিল? স্বনামধন্য চিত্রশিল্পী রথীন মৈত্র। বাবা। তিনি ছিলেন বিচারক এবং তিনি পুরস্কার বিতরণের দিনে এসে উপস্থিত হয়েছেন। তা আমি পুরস্কার নিলাম। তারপরে আমি ওই রথীন মৈত্রকে সাহস করে জিজ্ঞাসা করলাম, স্যার আমি দ্বিতীয় হলাম কেন, আমি প্রথম হলাম না কেন? ও হ্যাঁ, তখন উনি আমাকে বললেন যে তুমি লিখলে কেন? আমি লিখে দিয়েছিলাম পল্লীগ্রামের সরস্বতী পুজো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বলছি তুমি তো ছবি এঁকেই বোঝাতে পেরেছো, তুমি লিখলে কেন? ছবির সঙ্গে লিখলেই সেটা পোস্টার হয়ে যায়। হ্যাঁ। ও আচ্ছা। আমি তখন সেই দিন থেকেই কিন্তু আমি শিখলাম যে ছবি মানে পোস্টার নয়। আমাকে রথীন মিত্র, অত বড় শিল্পী, আমাকে সেদিন শিক্ষা দিয়ে দিল। আমি প্রাইজটা পেলাম, সেকেন্ড প্রাইজ পেয়েছি। মানে ছবি ক্যাপশন, আলাদা করে ক্যাপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ছবি বলে দেবে, ছবি কথা বলে দেবে। এখন আমি বলি সবাইকে, তখন উনি আমাকে সেই শিক্ষাটা দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে ওনার কাছে আমি ক্লাস করেছি, রথীন মিত্রর কাছে, একাডেমি অফ ফাইন আর্টসের স্কেচ ক্লাবে আমি ওনার প্রিয় ছাত্র ছিলাম। তা ওই ঘটনাটাও ওনাকে আমি মনে করেছি, উনি ভুলে গেছেন, তখন তো আমি বড় হয়ে গেছি, তখন আর্ট কলেজে পড়ি। সুতরাং এটা একটা আমার কাছে স্মরণীয় ঘটনা। সবিতা, মানে আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি, মানে আজকে তোমার সঙ্গে আমার এই আড্ডা সেশনটা কিন্তু অনেকটা মোটিভেশনাল ক্লাস, বুঝতে পেরেছো? অনেকে দেখছেন, কিন্তু আমি কিন্তু অনেক কিছু দুহাতে তোমার থেকে আজকে মানে যা পারছি আমি আজকে কুড়িয়ে নিচ্ছি তোমার কাছ থেকে। জীবনের যে তোমার, যেটাকে আমরা সংগ্রাম বলি, যেটাকে তুমি সংগ্রাম থেকেও তুমি বলছো তোমার এটা একটা লার্নিং প্রসেস, তুমি এনজয় করেছো প্রতিটা দিন, এবং তুমি যে জায়গায় এসে পৌঁছেছো তাতে সেই ভিতটা কিন্তু সেই সময়টার মধ্যে কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছে। অনেক উৎসবের এমন দিন গেছে যেখানে কিন্তু আমি জানি তুমি যতটা মানে বলতে ইচ্ছে করে তুমি বলবে, আঘাত পেয়েছো খুব প্রিয়জনের কাছ থেকে। আমরা কিন্তু আজকাল খুব চট করে ভেঙে পড়ছি। আমরা খুব প্রিয়জনের কাছ থেকে যখন আঘাত পাচ্ছি, আমরা কিন্তু মনে হচ্ছে যে কেন এটা হলো, বা এটা না হলেই পারতো, একটা ভীষণ ফ্রাস্ট্রেশন কাজ করছে। এটা কিন্তু অহরহ হচ্ছে, সম্পর্ক ভাঙছে, বিশ্বাস ভাঙছে, বন্ধুত্ব ভাঙছে। তুমি মানে এমনও দিন গেছে যেখানে তুমি আঘাত পেয়েছো, কিন্তু সেখান থেকে তো ঘুরে দাঁড়িয়েছো, সেই আঘাতটা কীভাবে নিয়েছো? তোমার কি মানে এটা মনে হয়েছে যে ওকে, লেটস ফরগিভ অ্যান্ড ফরগেট? একদম একদম, আমি সেটাকে বোল্ডলি নিয়েছি। কারণ কি, আমি যেহেতু বলছিলাম আগেই, আমি যেহেতু শেষ সন্তান বাবা মায়ের, আমি একটু ইয়াং অবস্থায় আমার বাবা মা দুজনই গত হন, এবং খুব
অল্প ডিফারেন্স, আগে মা যান তারপরে বাবা গত হন। তোমাকে আমি একটা জিনিস এখানে একটু ইন্টারাপ্ট করছি, শেষ সন্তান যখন তুমি, তারা তো একটু বেশি প্যাম্পার্ড হয়। কিন্তু সে যারা প্যাম্পার করবে বাবা মা, তারা তো তারা আর প্যাম্পার করার সময়টা পেলেন না। না, পেলেন না। তারা যতদিন ছিলেন অবশ্যই আমাকে প্যাম্পার করতেন। আমি শেষ সন্তান, মা বিশেষ করে। এবং মা আমার ছবি আঁকার শুরুটা দেখে গেছেন। আমি তখন আর্ট কলেজে পড়ছি, মা তখন বেঁচে আছেন এবং পড়তে পড়তেই মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। তারপরে আমার পাস আউটের পরেই আগেই মারা যান আর কি। কিন্তু তারপরে যারা ছিলেন তাদের সঙ্গে এতটাই ডিফারেন্স আমার, এবং তাদের সংসার হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, আমাকে প্যাম্পার করার আর তাদের কি বলবো জায়গা নেই বা সময় নেই। তারা তাদের জগৎ নিয়ে, তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত। আমি সেই জন্য কিছু ভাবতাম না। আমি জানতাম যে আমি বাবা মার আশীর্বাদ পেয়েছি, বাবা মার যেটুকু ভালোবাসা পেয়েছি, আমি আমার চেষ্টা দিয়ে আমি আমার জায়গায় পৌঁছবো। তোমার কোনো রিগ্রেট ছিল না জীবনে? না। তো এই যে আঘাতগুলো আসতো, তখন রাগ হয়নি? মনে হয়নি যে এটা হওয়া উচিত না, আই ডোন্ট ডিজার্ভ দিস? হ্যাঁ, মনে হয়েছে যে এটা হওয়া উচিত না। কারণ মনে হয়েছে এই জন্য যে আমার জন্য নয়, এটা এই জিনিসই হওয়া উচিত নয়। আজকে আমি পাচ্ছি আর যেন কেউ না পায়, এটা আমার মনে হয়েছে। সবসময় মনে হচ্ছে যে আমি পাচ্ছি, আমি সামলে নিচ্ছি, আরেকটি ছেলে তো সামলাতে নাও পারে, সেটা আমার মনে হতো, সবসময় মনে হতো। এবং আমি সেটাকে খুব একটা পাত্তা দিতাম না। আমি আমার কাজ আমি করে যেতাম। সৌমিত্র, একটা ইংরেজিতে কথা আছে, পোয়েটিক জাস্টিস। আমরা যখন সিনেমা দেখি, আমরা যখন দেখি একটা হাফে মানে দুষ্টু লোকরা ভালো লোকদের উপরে অত্যাচার করছে, এবং তারপরে নায়ক ঘুরে দাঁড়াচ্ছে এবং না গিয়ে তার বদলা নিচ্ছে, এবং সেটা থেকে আমরা প্রচণ্ড আমাদের ভেতরে যে সত্তাটা সেটা বেরিয়ে আসে, মানে আমরা যেটা করতে চাই আমরা। তো তুমি যখন মানে খ্যাতির স্পর্শ পেলে, তুমি যখন বিখ্যাত হলে, তোমার যখন আমি তোমার আরেকটা সেগমেন্টে তো এখনো আসিনি, সেটা হচ্ছে সিনেমা, সেই সেগমেন্টটাতে পরে আসবো। তো সেই মানুষগুলোর সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে যারা তোমাকে সেই সময় আঘাত করেছিল? যোগাযোগ তো হয়েছে, আমি তাদের উল্টোভাবে অ্যাকশান নিয়েছি। কীরকম? আমি কিন্তু কখনো তাদের অবহেলা করিনি, বা তুমি আমাকে ছোটোবেলা দেখোনি, আমার সঙ্গে আমাকে আদর করনি, আমাকে ভালোবাসোনি, আমাকে যথাসময়ে খাবার দাওনি, আমি এখন তোমার সঙ্গে আমি কথা বলবো না, আমিও তোমাকে সেরকম আচরণ করব, কখনো করিনি। আমি উল্টো তাদের ভালোবেসে কাছে টেনেছি। তাদের বয়স হয়েছে তখন, আমি ইয়াং, তাদেরকে আমি ভালোবাসা দিয়েছি, তাদেরকে যতটুকু কর্তব্য করার করেছি, এটা আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি। এবং তারা তখন বলছেন যে তুমি তাদের আত্মীয়, তারা তখন আমি আত্মীয় নয়, শুধু এই কথা বলছে না যে তোর জন্য আমাদের মুখ উজ্জ্বল হয়েছে। বাহ, হ্যাঁ, এটা তো পোয়েটিক জাস্টিস। এটাই তো আমার পাওনা। একদম। আমি যদি বদলা নিতাম সিনেমার ভিলেনের মতো, সেটা তো আমিও তো ভিলেনই হয়ে যেতাম। কি অসাধারণ, কি অসাধারণ। এবং তারা তখন তোমার পরিচয় তারা গর্বিত যে তুমি তাদের কাছের লোক, সেটা নিয়ে তারা অত্যন্ত গর্বিত আর কি। তোমার জীবনের একটা ল্যান্ডমার্ক অধ্যায় মহাভারতে দ্রৌপদী এবং গান্ধারীকে নিয়ে তোমার পেন্টিং। প্রচুর প্রশংসা পেয়েছো, প্রচুর খ্যাতি পেয়েছো। তো মহাভারত কি তোমাকে বরাবরই আকৃষ্ট করতো? এখনও করে। আমি এখনও যে কাজ করছি, আমি মানে নিয়মিত যে আমি শিল্পচর্চা করি, তা এখনও আমি মহাভারত নিয়েই কাজ করছি। আমি সেদিন গুনছিলাম, কাউন্ট করছিলাম, অলরেডি 120টা ছবি আমার মহাভারতের উপরে হয়ে গেছে। কোন অধ্যায়টা তোমাকে সবচেয়ে আকৃষ্ট করে? আমাকে বিশেষ, আমি চরিত্র অনুযায়ী বলছি, আসলে মহাভারত আমাকে কেন টানে, আমি দেখেছি যত ধর্মগ্রন্থ আছে, অনেক উপন্যাস পড়েছি, শেক্সপিয়ার পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, অনেক কিছু পড়েছি, সব কিছুই ভালো লাগে, কিন্তু মহাভারত ভীষণ প্রাসঙ্গিক। ঠিক, এখনও প্রাসঙ্গিক। এখনও দুর্যোধন আছে, এখনও দ্রৌপদী আছে, এখনও লাঞ্ছিত হয়। আমার একটা সিরিজ হচ্ছে দ্রৌপদী নিয়ে, অলরেডি দ্রৌপদীর উপরই, মানে আজকের দ্রৌপদী, আজকের পাঞ্চালী, আবার তখনকার দ্রৌপদী, তখনকার পাঞ্চালী, এইভাবে আমি সিরিজটাকে বানাচ্ছি। আবার তখনকার ভীষ্ম যেমন ছিল, এখনও ভীষ্ম আছে, এরকম স্যাক্রিফাইস এখনও লোকে আছে করে। গান্ধারীও আছে, কুন্তিও আছে। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনেই তারা একদম জড়িয়ে আছে, আমাদের ঘরে আশেপাশেই আছে। এবং
সেই জন্যই প্রাসঙ্গিক বলেই আমি অনেকগুলো মহাভারতের উপর আমার এক্সিবিশন হয়ে গেছে। আমি গত বছর বম্বেতে করে এসেছি, আর এইখানে কলকাতায় আমার 38টা ছবি নিয়ে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে আমি করেছিলাম। ও ক্লক সময় নিয়ে করেছিলাম। আচ্ছা, তাতে মহাভারতের ছবি ছিল, সবই মহাভারতের ছবি ছিল, দু একটা সময় উপযোগী ছবি ছিল। তাতে আমি একটা জায়গায় দেখিয়েছি যে ভীষ্ম আর জেসাইস ক্রাস্ট এক, তাদের মৃত্যুটা কিন্তু একটা জায়গায় সাংঘাতিক মিল। ও ক্রুশবিদ্ধ হয়ে মারা ছিল, ও তীরবিদ্ধ হয়ে মারা ছিল, ও সরসজ্জায় মৃত্যু হয়েছে, ওর ক্রুশবিদ্ধ হয়ে। আমি সেইভাবেই ছবিটা প্রেজেন্টেশন করেছিলাম ভীষ্মকে। এইভাবে দ্রৌপদীকেও দেখিয়েছি সরসজ্জায় ভীষ্ম। আজকে আমরা দেখি না, অনেক স্যাক্রিফাইস আছে, ফ্যামিলিতে প্রচুর করেছে সংসারের জন্য, কিচ্ছু নেয়নি, সে রাজমুকুট পরেনি, ভীষ্ম যেমন রাজমুকুট পরেনি, নিঃস্বার্থভাবে বিয়ে শাদী করেনি। সংসারেও কিন্তু এরকম অনেক মানুষ আছে যে বাড়ির জন্য সব করেছে, কিচ্ছু করেনি, তারপরে একদিন সে চলে গেল। আমি এরকমভাবেও ছবি এঁকেছি। এইভাবে প্রাসঙ্গিকক্রমে মহাভারতে আমি এখনও রীতিমতন গবেষণা করছি এবং নৃসিংহপ্রসাদ ভাদুরীর বইটা পড়ি। আমি অনেক পড়াশোনাই করি মহাভারত নিয়ে, এবং নতুন নতুন ভাবনা চিন্তা আমি একটা ঘটনা বলি এখানে মহাভারত নিয়ে। আমরা জানি যে কর্ণ হচ্ছে সূর্যপুত্র, ঠিক আছে, সূর্যের স্পর্শে কর্ণের জন্ম। কিন্তু আমি একটা জায়গায় পড়লাম, মহাভারতে একজন লেখক লিখেছেন, তার সঙ্গে আমি একমত, যে বায়োসায়েন্স কি বলবে যে কারোর স্পর্শে কারোর সন্তান হতে পারে না। সেই বলেছেন না, সূর্য নামক এক পুরুষ, ও অপরূপ সুন্দরী ছিল কুন্তী একদিন শুয়ে আছে, জানলা দিয়ে তাকে দেখতে পায়, তার রূপে সে মোহিত হয়ে যায় এবং সে ঘরে প্রবেশ করে এবং তারা মিলিত হয়, সেই ঔরসে কর্ণের জন্ম হয়। এইটা কিন্তু মানা যায়। হয়তো সে ব্যভিচারিণী, তখন কিন্তু যুধিষ্ঠির এবং ভীমের জন্ম হয়ে গেছে, ঠিক অর্জুনের সামান্য একটু বড় হয়তো কর্ণ। তার মানে কি তার বিবাহিত অবস্থায় সে পরপুরুষের সাথে লিপ্ত হয়েছে, তার মানে ব্যভিচারিণী, কিন্তু তবু এটা বাস্তব, এটাই হতে পারে, কারণ এইটাই বায়োসায়েন্স বলবে। কিন্তু পরশে একজনের সন্তান জন্ম হয়ে যায়, এটা কিন্তু বলবে না। আমরা যখন বড় হয়ে উঠছি, ধরো আমরা যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখছি, তখন টিভিতে পুরোদমে চলছে মহাভারত। আমার এখনো মনে আছে, রবিবার দিন সকালবেলা কলকাতার রাস্তাঘাট খালি হয়ে যেত। তোমার কেমন লেগেছিল মহাভারত টেলিভিশনের পর্দায়? আসলে আমার রূপকথাই মনে হয়েছে, রূপকথা মনে হয়েছে, মানে ফ্যান্টাসির মতোই লেগেছিল। তবে ফ্যান্টাসিও তো অনেক সময় সত্যি কথা বলে, কিন্তু তার মধ্যে কিছু ভালো ছিল, কিছু অতি রঞ্জিত ছিল, মানে ফ্যান্টাসি ছিল, বাস্তবতা কাছাকাছি বা যাওয়ার চেষ্টা, সেটা একটা বাণিজ্যিক কারণেই থাকে, আমি সেটা মেনে নিয়েছি। তবে মহাভারত যদি সঠিকভাবে বিচার করা যায়, তবে ওই মহাভারত বি.আর. চোপড়ার মহাভারত ছিল, সেটা বাণিজ্যিকভাবে সফল হলেও আমি কি বলবো, চিন্তাশীল দিক থেকে অনেকটা পিছিয়ে। ভারতীয় চলচ্চিত্র এখন অনেক এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বাজেট ইজ নট আ কনস্ট্রেইন, অনেক রকম নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। তোমার কি মনে হয় এখন মহাভারত হতে পারে আমাদের সেই মানে অভিনেতার রিসোর্স আছে? অবশ্যই আছে, এবং আমি যখনই আমার এইসব সৃজনশীল মানুষদের সাথে আলোচনা হয়, কথা হয়, তখন বলে, আমার যে লাস্ট এক্সিবিশন হলো আমি বলছিলাম, সেখানে গৌতম দাস ছিলেন, আচ্ছা, স্বনামধন্য পরিচালক গৌতম ঘোষ, উনি ওপেন করেছিলেন আমার এক্সিবিশন। তিনি সুন্দর একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন আমার এই এক্সিবিশনে। আমার একটা ডকুমেন্টারি হয়েছে আমাকে নিয়ে, সেখানে একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন। তা বলেছে যে সমীর যে মহাভারতে ডুব দিয়েছে, ওখান থেকে বেরোতে পারবে না। আমরাও ভাবি যে মহাভারত নিয়ে যদি কিছু করা যায়, এবং একজন নাট্য ব্যক্তিদের সাথে আমার আলোচনা আছে, সেও বলে আমি একটু ভাবছি মহাভারত নিয়ে যদি করা যায়। এবং এখনও হয়, এখনও শকুনিকে নিয়ে কাজ হয়, এখনও দ্রৌপদীকে নিয়ে কাজ হয়, এখনও মহাভারতে অনেক চরিত্রকে নিয়ে কাজ, এবং শুধু আমাদের বেঙ্গলে হয় না, সারা ভারতবর্ষে হয়, যেমন সাউথের লোকরা শকুনিকে পুজো করে,
হ্যাঁ, শকুনিকে পুজো করে। এবং মহাভারত নিয়ে চর্চা এই জন্যই হয়, মানুষের মনে ভীষণভাবে দাগ কেটেছে, কারণ এমনভাবে ব্যাসদেব লিখেছেন যে এটা সর্বকালীন, আপনি প্রাসঙ্গিক ক্রমে আসে। হ্যাঁ, ফ্যান্টাসি যেমন আছে, তার মধ্যে বিজ্ঞানও আছে। সেটা আলোচনা করলে সেটা নিয়ে একদিন বসতে হবে, আলাদা করে বসতে হবে একদিন। আমরা আজকের এই খেপিয়ে বেড়ার এই জায়গায় এসে আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু তার আগে সবিতা তোমাকে একটা কথা বলি। আমরা বিরতির পরে যখন ফিরব তখন আমরা মূলত আলোচনা করব তোমার চলচ্চিত্র জগতে তোমার অবদান, তোমার অভিজ্ঞতা নিয়ে। এবং আমরা কিন্তু তোমার গলায় একটা গান শুনবো। আমরা ব্রেকটা এই জন্য নিচ্ছি যাতে তুমি একটু প্রস্তুত হয়ে নিতে পারো গানের জন্য। এবং আমার একজন খুব প্রিয় মানুষ, সে আমার হাতে একটা কাগজ তুলে দিয়েছিল, তার থেকে আমি 4টে লাইন বলে আমি আজকে এই বিরতিতে যাব। ফুটকি দিয়ে চুটকি যারা লেখে, হয়নি শেখা আজও তাদের দেখে, লিখতে গেলেই কোনো কথা বুকে এসে ঘনায় ব্যথা, অশ্রু ধরে চোখ দুটোকে ছেঁকে, হায় রে আমার বাক্যরসিক মন, অথই চোখের জলে যে তোর বিফল আয়োজন। কবি শ্রী সজনীকান্ত দাস, খাপছাড়া। আমরা আছি খাপছাড়ার খেপিয়ে বেড়াইতে। আমি প্রণাম, এবং আমাদের সঙ্গে আমাদের ভীষণ প্রিয় মানুষ, এক টুকরো সূর্যের আলো, এক টুকরো অক্সিজেন, শ্রী সমীর কুণ্ডু। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। নমস্কার, আমি স্বাতী দত্ত। আজ 35 বছর হয়ে গেল জানেন এই বিউটি ওয়ার্ল্ডে আছি। আর আপনারা তো সবাই এখন মোটামুটি আমাকে চেনেন বা চেনেন না, না আপনারা ভাবছেন আমি খুব গর্ব করে বলছি আমাকে সবাই চেনেন। না, আসলে কি জানেন তো, একটা মানুষকে সবাইকে চিনতে হলে খুব অনেক 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 কিছু করতে হয়, তাহলেই সে সবাইকে চিনে মনে রাখতে পারে। একটা সময় আমি এমন একটা জায়গায় আমি ছিলাম যেটা সবাই তখন আমাকে চিনতো বা জানতো, কিন্তু এখন তো যাই হোক বয়স হয়ে আসছে, তাই জন্য আমাকেও একটু পেছনে ফিরতে হচ্ছে। তাই জন্য হয়তো আপনারা অনেকে আমাকে দেখতে পারেন না, কিন্তু আবার আমায় খাপছাড়া নিয়ে এসছে। তাই জন্য আমাদের বলবো ভীষণ অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে তুলে ধরার জন্য, আমাকে নিয়ে আসার জন্য। যাই হোক, আজকে যে কথাটা বলবো যে দেখুন, আপনি যখন বাইরে বেরোচ্ছেন, তারপরে আমরা কি করি, ভীষণ ক্লান্ত, বাড়ি বেরিয়ে আসছি, তারপরে শুয়ে পড়ছি, মুখটা জাস্ট জল দিয়ে ধুয়ে শুয়ে পড়ছি। আমি বলবো খেতে ভুলে যান, খাওয়া ভুলে যান, কিন্তু অন্তত মুখটা ভালো করে পরিষ্কার করে তারপরে আপনি শুতে যান। কি করবেন? সোয়াটি ফেস ওয়াশ, অসাধারণ ফেস ওয়াশ, দেখলেই আপনি প্রেমে পড়ে যাবেন। সোয়াটি ফেস ওয়াশ, এই সোয়াটি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিন, তারপরে আপনি যেটা করবেন সেটা হবে শুতে যাবেন। তবে কিভাবে ডিপ ক্লিনসিং করতে হয় আগামী এপিসোডে বলবো। নমস্কার। আমার নিজের লেখা এবং সুরে একটি গান আমি গাইব। আমি জানি না গান হবে কি না, কারণ আমার প্রাতিষ্ঠানিক কোনো গানের ওপরে শিক্ষা নেই। নিজে কথাগুলোকে সাজাই, তার সঙ্গে সুর জুড়ি, তারপরে নিজের মনেই গান গাই। গান হবে কি না আপনারা বুঝবেন। আমার ইচ্ছে করে দূরের ওই আকাশটাকে ক্যানভাস করে আঁকবো অনেক ছবি। আমার ইচ্ছে করে দূরের ওই আকাশটাকে ক্যানভাস করে আঁকবো অনেক ছবি। আমার ইচ্ছে করে এই রাস্তাটাকে কাগজ করে অনেক অনেক কবিতা লিখে হব আমি কবি। আমি চাই না শৌখিনতা, আমি চাই না বিলাসিতা, আমি শিল্পী হব কবি, এটাই আমার হবি। আমার ইচ্ছে করে আমি বাউল হব, গান শোনাবো, জীবনবোধের গান শোনাবো।
আমি বাউল হব, জীবন বোধের গান শোনাবো, আমি মন মজাবো, বাউল হব, আমার ইচ্ছে করে। আমি চাই না উগ্র আধুনিকতা, আমি চাই না মেকি সভ্যতা, আমি চাই না উগ্র আধুনিকতা, আমি চাই না মেকি সভ্যতা। আমার ইচ্ছে করে বাউল হয়ে হাত পা তুলে নাচি, আমার ইচ্ছে করে বাউল হয়ে হাত পা তুলে নাচি, আমার ইচ্ছে করে প্রকৃতির কোলে মাথা রেখে আয়েশ করেই বাঁচি, আমার ইচ্ছে করে প্রকৃতির কোলে মাথা রেখে আয়েশ করেই বাঁচি, আমার ইচ্ছে করে। নমস্কার। সুবিরদা, তুমি মানে তুমি যে ভবঘুরে হবে, তুমি যে বাউল হবে, এটা কি তোমার অ্যাম্বিশন ছিল বরাবরই? তুমি মানে এখনো আছে। তুমি গান কোনোদিন রিলিজ করোনি কেন? এই প্রশ্নটার উত্তর আগে আমাকে দাও। মানে তোমাকে যেভাবে আমরা দেখেছি, যে যাপনে দেখেছি, তাতে গানের তো তোমার অনেকদিন আগে তোমার তো গানের কালেকশন বেরোনোর কথা ছিল, তুমি কেন করোনি সেটা? সেটা আগে আমাকে বলো, এটা আমার মন জানতে চাইছে। আমাকে এ কথা আমার জামাতা আর কি, আমার জামাতা একদিন বলেছে। আচ্ছা। যে আমাকে সে বাবাই বলে ডাকে। সে বলেছে, বাবাই তুমি তো 5-6খানা গান নিয়ে একটা কিছু করতে পারো। তো অনেকগুলো গানও শুনেছে আমার সবই নিজের লেখা। আমি একসময় হেমন্তর গান গাইতাম, যার জন্য কলেজে আমাকে হেমন্ত বলতো। আমি 2 লাইন হয়ে যাক, আজকে আমাদের একদম ইনফর্মাল আড্ডা হচ্ছে, 2 লাইন হেমন্ত মুখোপাধ্যায়ের গান হয়ে যাক, একদম যেটা মনে আসছে আজকে, এভাবেই আড্ডা হবে, হোক। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, কেন একলা বসে হিসেব কষে নিজের আজ কাদাই কারণ, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। জামাতার ডাকে সাড়া দিও। এবার যদি সিরিয়াসলি সে কিছু করতে চায়, তার বাবাইকে যদি তার ওপর যদি তার দাবি থাকে, বাবাই যেন তার কথা শোনেন। আমরা অনবদ্য সুবিরদা, আমরা চলে যাব একটা খুব মেজর সেগমেন্ট তোমার জীবনে, সেটা হচ্ছে চলচ্চিত্র। এবং আমি তোমার সিভি দেখছিলাম, আমি সিভিটা দেখে আমি কীরকম স্তম্ভিত হয়ে গেছি। 40 বছরে 200টা ছবির শিল্প নির্দেশনা, which is absolutely... না, আমি বলছি এক ছবি সব মিলিয়ে অনেক কাজ। যেমন 125টা আমার পূর্ণদৈর্ঘ্যের ছবি, বেশ। তার মধ্যে হিন্দি আছে, বাংলা আছে, হিন্দি কম, তেলেগু আছে, চাকমা আছে, এবং তারপরে তবে বাংলা ছবি বেশি, সব পূর্ণদৈর্ঘ্যের ছবি। টেলিফিল্ম আছে প্রায় 150-র মতো। টেলিফিল্ম একটা সময় তো আমরা ভীষণ ভালো ভালো টেলিফিল্ম দেখতাম। কৌশিকদার ম্যাক্সিমাম টেলিফিল্ম আমার ডিরেকশন করা। তারপরে মেগা সিরিয়াল রয়েছে, জন্মভূমির মতন মেগা সিরিয়াল আমার করা। জন্মভূমি তো ল্যান্ডমার্ক, জন্মভূমি তো আমাদের আমার করা, এবং আরও মেগা সিরিয়াল রয়েছে, সেগুলো আমি প্রসঙ্গে যাচ্ছি না। প্রচুর তথ্যচিত্র রয়েছে, যেমন রামকৃষ্ণের ওপরে, পরমহংসদেবের ওপরে একটা 3.5 ঘন্টার ডকুমেন্টারি করেছেন সম্মানীয় পরিচালক হরনাথ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। তার পুরো আর্ট ডিপার্টমেন্টের কাজটা আমি করেছিলাম। ওইখান থেকে আমাকে মানে রামকৃষ্ণ সারদাপীঠ থেকে আমাকে নির্বাচিত করেছিল ওরা। তোমার প্রথম ছবি রাজা মিত্রের নয়নতারা, অবশ্যই একটু বলো এবার তোমার এই জগতে তোমার যে অভিজ্ঞতা সেটা বলো। মানে তোমার প্রথম কথা, অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হয়নি এই পৃথিবীর সঙ্গে, এই চলচ্চিত্র পৃথিবীর সঙ্গে? তুমি যে এতটা সাফল্যের সাথে তুমি এরকম একটা অসাধারণ পথ অতিক্রম করলে। আমার প্রথম শুটিং প্রথম শুটিংয়ে আমার একটু অসুবিধা হয়েছিল, কারণ আমি নিতে পারিনি নিজেকে। যেমন প্রথম আমি যে সিনেমা নয়, সেটা সিরিয়াল ছিল,
রণজিৎ রায়ের নাম সবাই শুনবেন। রণজিৎ রায় হচ্ছে বিখ্যাত ক্যামেরাম্যান এবং ডিরেক্টরও বটে, পুনে থেকে পাশ করা। উনি একসময় মৃণাল সেনের ছবিও করেছেন। তার একটা সিরিয়াল চেনা অচেনা বলে প্রথম দিন আমি আর্ট ডিরেকশন করি। আমি তখন আর্ট কলেজ থেকে বেরিয়ে গেছি। বেশ। আমাকে একজন আত্মীয় গোছের লোক সে নিয়ে যায় যে চল তোকে আর্ট ডিরেকশন করতে। আমি আর্ট ডিরেকশন কি জানি না, কিসে বলে একটা সিরিয়ালে টেলিফিল্মে করতে হবে একটা এপিসোডে। তা আমি বললাম যে আমি কি আমি তো জানি, তোকে বুঝিয়ে দেবো। তারপরে সেই রণজিৎটা ছিল তার পরিচালক। ছবিটার নাম ছিল ব্রহ্মাস্ত্র। আচ্ছা। ওর যে অভিনেতা ছিল জয়ন্ত মুখার্জি, যে জয়জিতের বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, জয়জিতের বাবা, হ্যাঁ ঠিক, জয়ন্ত মুখার্জি আর বিপ্লব কেতন চক্রবর্তী। ও বাবা, দুজন অভিনেতা। গল্পটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র। লক আউট হয়ে গেছে কারখানা, দুই বন্ধু বিকেলে বসে, আমি খুব সংক্ষেপে সারছি কারণ অনেক কথা বলতে হবে। চা খেতে বসেছে, বিকেল 4টে 4:30 চা খেতে বসেছে, চা খাচ্ছে। কারণ শিলা মজুমদার ওই বিপ্লব কেন্দ্রের ওয়াইফের অভিনয়টা করেছিলেন, সে নেই বাড়িতে। আচ্ছা। যে কারণে আর ওই বাড়িতে একটা বাচ্চা, সেই বাচ্চাটাও বোর্ডিংয়ে থাকে। হঠাৎ দেখছি, এই গল্পটা বললে তো অনেক বড় হয়ে যাবে। তা চা খেতে খেতে দেখছি শুটিংটা হয়ে গেল। আর নিয়ম হচ্ছে তখন তো দূরদর্শন ছিল, আর কেউ ছিল না, আর কোনো চ্যানেল ছিল না। একদম একদম। তা সব ওই শুটিংয়ের সঙ্গে সব দূরদর্শন মানে ভিডিও ওয়ার্ল্ডের সব বিখ্যাত বিখ্যাত লোক, সত্যেন্দ্র মহান্তি, অজিত দাশগুপ্ত, তারপরে রণজিৎ রায়, এইসব বিখ্যাত লোক, স্বর্ণযুগ সেই সময়। ওরা দূরদর্শনটাকে ওরাই তৈরি করেছে। একদম একদম। তো সবাই মিলে হাততালি দিয়েছে এরকম করে। সমিতা ভোদা ছিলেন সাউন্ড রেকর্ডিস্ট। হাততালি দেওয়ার পরে আমি বললাম যে ওকে চল, পরে শট চল। আমি বললাম না, ওকে হয়নি। ও, আমি বলে দিয়েছি ওকে হয়নি। আমাকে তো ওই বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। তার যে ইলেকট্রিশিয়ান আরও আগ্রম বাগ্রম যারা আছে, তারা বলছে এই তুমি এই কাকে ধরে নিয়ে এসেছিস এখানে, যে আমাকে নিয়ে গেছে। জানে না সবাই, ডিরেক্টর, ক্যামেরাম্যান সবাই বলছে। আর ক্যামেরাম্যান ছিল সুনির্মল মজুমদার, মানে ও ক্যামেরাটা চালাতেন রণজিৎ রায়, ও অ্যাসিস্ট করতো, ওর নামটা যেত। সে পরে তো বড় ক্যামেরাম্যান হয়েছেন আমার বন্ধু। সবাই বলছে অ্যাসিস্ট্যান্ট, সবাই বলছে যে ওকে হয়েছে, তুই বলছিস ওকে হয়নি। তোমার প্রথম কাজ? হ্যাঁ। আমি বার করে ফোর্থ থেকে। তারপরে আমি এদিকে আমার সাজানো গোছানো দেখে তো খুব খুশি ডিরেক্টর। তা আমি বলছি, তখন ওই সমিতা ভোজা যে ছিলেন, যে সাউন্ড রেকর্ডিস্ট, সে বলে আচ্ছা বারবার বলছে কেন, দেখি না একবার। তারপরে রিওয়াইন্ড করেছে। রিওয়াইন্ড করার পরে আমরা ওই দেখুন গল্পে আছে, ওরা চা খাচ্ছে বিকেলবেলা। আমি স্ক্রিপ্টটা পড়েছি, 4টে 4:30 ওরা চা খাচ্ছে। আর এই চা খাচ্ছে, জল করছে, তখন 10:30। হ্যাঁ, তখন আমি বললাম যে, তখন চুপ হয়ে গেছে, এই কারো আবার ছবি শটটা নিতে হবে। কি অসাধারণ। হ্যাঁ, তখন সারাদিন আমি আর ধারে কাছে যাইনি, খাইনি, লাঞ্চ ব্রেকে খাইনি। যাওয়ার সময় উনি বুঝতে পেরেছেন, উনি তো গুণী লোক, মানে বড় টেকনিশিয়ান, একজন বড় ডিরেক্টর। রণজিৎ রায় আমাকে ডেকে পাঠিয়েছে, সুনীলবাবু এদিকে আসুন। আপনাকে সারাদিন দেখিনি, কোথায় গেছিলেন? আমাদের এখনও 9খানা গল্প বাকি, 9টাই আপনি কাজ করবেন। কি বাত! আপনার কান আছে, চোখ আছে, আপনার হবে। তার মানে সমীরদা, ওই শুরু হলো। সময়টা তোমার ভালো ছিল, তুমি সময়টা ভুল দেখিয়ে দিয়েছিলে, কিন্তু সেই থেকে কিন্তু তোমার সুসময়ের শুরু। আচ্ছা, একটা প্রশ্ন যেটা তোমাকে নিশ্চয়ই বহুবার করা হয়েছে তোমাকে সাক্ষাৎকারে, তুমি একদিকে কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করছো, কৌশিকদার সাথে তুমি প্রচুর কাজ করেছো, তুমি টেলিফিল্মে কাজ করেছো, বড় পর্দাতে করেছো, শূন্য বুকে করেছো, ওয়ারিশ করেছো, হ্যাঁ, শতরূপাদির সাথে কাজ করেছো। ইনফ্যাক্ট শতরূপাদি আমাদের একটা এপিসোডে অতিথি হয়ে এসেছেন। শতরূপাদির সাথে আমি চারটে কাজ করেছি। একটা হচ্ছে অনু, আততায়ী, কালোচিতা, চাকমালে বললাম একটা গল্প, একদম ওইটাই 4টে গল্প। তারপরে টুকটাক অনেক সিরিয়াল, অনেক কিছু করেছি। এই 4টে হচ্ছে বলার মতো আর। এবং এর সঙ্গে সঙ্গে চুটিয়ে কাজ করছো স্বপন সাহেব এবং অনুপ সেনগুপ্তর সঙ্গে, যেটা একদম হার্ডকোর মেইন স্ট্রিম। কোনো অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হয়নি? না, আমার স্বপনদার সঙ্গে তো ব্যাপার, স্বপনদার সঙ্গে কী হতো,
স্বপনদার যখন ছোটোখাটো কাজ হতো মানে তখন সদদল মিত্র করতেন। আচ্ছা। আমি পরিষ্কার কথা বলি, যখন একটু বড় ধরনের কাজ হতো, সেট আছে প্রচুর, তখন স্বপনদার দোষ নেই। বাজেটের তো একটা ব্যাপার থাকে। সব ডিরেক্টর ভালো, আমি তো বলছি প্রতিটা ডিরেক্টর ভালো, তারা ভালো কাজ চাইবে, না দিতে পারলে তারা একটু রাগারাগি করবে, বকাবকি করবে। আমি ডিরেক্টরের দোষ কখনই দেবো না। তা এরপরে টাইগার হচ্ছে একটা বড় বাজেটের ছবি, প্রডিউসার রাজি হলো না ওনার অন্য শিল্প নির্দেশক নিতে, আমাকে বললো যে সমিত আপনাকে করতে হবে। আমি টাইগার করলাম, স্বপনদার কোনো প্রবলেম হয়নি। তারপরে shopingmall.com ছবিটা রিলিজ হয়নি, ইউটিউবেতে রিলিজ হয়েছে। ছবিটার টোটাল সেটে হয়েছে পুরো শুটিংটা। মন খারাপ হয় না যখন বড় পর্দায় যে কোনো কারণেই হোক ছবি যখন রিলিজ করে না, অনেক মানে মনে হয় না এত বড় একটা কাজ করলাম, এতটা শ্রম দিলাম, লোকে দেখতে পেলো না, যে খুব মন খারাপ হয়, খুব মন খারাপ। কারণ সেটটা পুরো মানে গল্পটা পুরো সেটে শুটিং হয়েছে, 22 দিন ধরে সেটটা বানালাম এবং প্রায় 25 দিন শুটিং হলো ওই শপিং মলে, মানে যেটা বানানো হলো ফ্লোরে, কিন্তু সেটা ইউটিউবে প্রডিউসার রিলিজ করে দিল। ইউটিউবে দেখছে লোকে, তুমিও দেখতে পাবে ইউটিউব shopingmall.com। আর আমি প্রথমেই একটা জিনিস বাদ করে গেলাম, সেটা হচ্ছে রাজা মিত্র। তো আমার প্রথম রাজা মিত্র কিন্তু অনেক বড় মাপের ডিরেক্টর, দুটো ছবি করেছে ঠিকই। একটি জীবন করেছিলেন না? একটি জীবন আমি করিনি, একটি জীবনের সেরকম সেটও ছিল না। রাজা মিত্র নয়নতারা যখন করি, আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে এবং আমি ওনার বাড়ির সামনে জামিল লেন, বালিগঞ্জ স্টেশনের কাছে, ওইটাকে আমি নর্থ ক্যালকাটা তৈরি করেছিলাম। বাবা, জামিল লেন হচ্ছে আমার পুরনো স্কুলের পাড়া। ওই জামিল লেনের মোড়টা যেখান থেকে ট্রামটা ঘোরে, একদম ওইটা আমি নর্থ ক্যালকাটার একটা মানে কি বলবো, মানে পিসি সরকারের বাড়ির যে জায়গাটা, ওইখানে আমরা যাতায়াতও করতাম। ওখানে আমাদের কিছু আর্টিস্ট থাকতো ওখানে। ওই ট্রামটা যে ঘুরতো, ওইখানে আমি নর্থ ক্যালকাটা তৈরি করেছিলাম, যেখানে শাশ্বত লাবণী প্রথম কাজ করে ছবিতে, রাজা মিত্রের ছবিতে। ওইখানে এবং উনি খুব খুশি, এবং ওইখান থেকে তারপরে নর্থ ক্যালকাটার বাড়িতে একটা ভাঙা অর্ধেক বাড়ি ছিল, সেই বাড়িটাকে আমি মেরামত করে নর্থ ক্যালকাটার বাড়ির এফেক্ট এনে মমতা শঙ্করের বাড়ি তৈরি করলাম, এবং ভালো কাজ হয়েছিল। এবং যথেষ্ট যেরকম উনি এফেক্ট চেয়েছে, আমাকে এক সময় বলছে যে আমার না এই মমতা শঙ্কর মারা যাবে গল্পে, হ্যাঁ ওই নয়নতারা আর কি, গল্পের নয়নতারা মারা যাবে, তার একটা ছবি ছিল, এবার ছবিটাকে ওখান থেকে সরিয়ে ফেলা হবে। কিন্তু এতদিন যে ছবিটা ছিল, আমরাই ছবিটাকে লাগিয়েছি, আমার ডিপার্টমেন্ট, কিন্তু একটা দাগ হয়ে যাবে, একটা দাগ থাকবে, দেয়ালে একটা দাগ পড়ে থাকবে। ওটা উনি একটা কিছু বোঝাতে চাইছেন ওই দাগটা দিয়ে। তা ছবি এটা করে দিতে হবে। আমি ঠিক আছে করে দেবো। তা আমি সঙ্গে সঙ্গে বলে, আমি সময় নেই, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছবিটাকে উল্টো করে ধরে আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম, ধরো ভাই, ধরলো। আমি মাউস স্প্রে দিয়ে একটু স্প্রে করে দিলাম চারিদিক থেকে, একটা মাউস স্প্রে পাওয়া যায় আমাদের ছবিতে লাগে, স্প্রে করে দিলাম। তারপর ছবিটা সরিয়ে নিল, ওই ছবির মাপেই পুরো একটা দাগ হয়ে গেছে। আমাকে উনি পিকচার পেয়ে বলেন, বাহ, তুমি এত সুন্দর, তুমি আর্টিস্ট বলে এটা পেরেছো, প্রাপ্তি, তুমি আর্টিস্ট বলে এটা পেরেছো, এই অন্য কেউ হলে পারতো না। তা উনি আমাকে খুব ভালোবাসতেন। দূরবীন সম্বন্ধে বলো, তুমি তো পুরস্কার পেয়েছো দূরবীন ধারাবাহিকের জন্য, আনন্দলোক পুরস্কার পেয়েছিলাম। দূরবীনে প্রথম কথা হচ্ছে, প্রথমে গৌতম দা কাজ করছিলেন, গৌতম বসু, মানে আমার খুব প্রিয় লোক, একজন শিল্প নির্দেশক। গৌতম দা কাজ করতে করতে হঠাৎ উনি বোধহয় কোনো একটা কাজে বাইরে যাবেন, তারপর আমাকে কাজটা করতে বলেন গৌতম দা। তা আমি কাজ করলাম শীর্ষেন্দু মুখার্জির গল্প, অসাধারণ, মানে শীর্ষেন্দু বাবুর অনবদ্য গল্প, এবং পিরিয়ড মেনটেন করতে হয়েছে ওখানে। সেখানে সেই পিরিয়ড অনুযায়ী আমাকে জিনিসপত্র জোগাড় করা, তার জিনিসপত্র দেয়া, ঠিকঠাক সেটের প্রেজেন্টেশন সব করেছি। ভালো লেগেছে করতে, কারণ আমার পিরিয়ডিক্যাল কাজ করতে সবসময় ভালো লাগে। সেই অভিজ্ঞতা সঞ্চয়ও করেছি এবং প্রশংসাও পেয়েছি, যার জন্য তার ফলস্বরূপ একটা পুরস্কারও জুটেছে। মানে ফলস্বরূপ পুরস্কার, মানে রীতিমতো পুরস্কার। তুমি অপর্ণা সেনের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? আনডাইং সিটি, ও তো স্বনামধন্য মানে ডিরেক্টর। আমি কি বলবো, উনি প্রকৃত অর্থেই ডিরেক্টর। একজন ডিরেক্টরের যা যা গুণ থাকা উচিত, ওই দিদির মধ্যে সব কিছু আছে, আমি দেখেছি। কারণ আনডাইং সিটি তো একটা ছবি নয়, একটা
সিরিয়াল, ইংরেজি ডকু সিরিয়াল 13টা এপিসোডের। আমি 6 মাস ওনার সঙ্গে আমি থেকেছি ওই ছবিটা করতে গিয়ে। এবং সিরিয়ালটা কিসের ওপরে? কলকাতার 300 বছর। কলকাতা 300 বছর। মানে একজন ভদ্রমহিলা সে শুটিং করতে আসছে কলকাতা মিতনগরী। তারপরে সাবজেক্ট কি? মিতনগরী। কোথায় বলছে কোথায় পাবে? কলকাতায় পাবে। কলকাতা হচ্ছে মিতনগরী, তুমি যাও। তখন ও একজন ঐতিহাসিকের বাড়িতে যায়, আমিও সেই সঙ্গে ঐতিহাসিকের বাড়িতে মানে বাদল সরকার ঐতিহাসিক পাঠ করেছিল। আমি সত্যি সত্যি একজন ঐতিহাসিক থেকে জেনে, কলকাতা সম্বন্ধে জেনে তারপরে আমি সব রেডি করেছিলাম। আমি গল্পটা বললাম, সে কিন্তু সেই মিতনগরীর শ্যুট করে। কলকাতার ট্রাম, কলকাতার বনেদি বাড়ি বিয়ে, বনেদি বাড়ি দুর্গা পুজো, হ্যাঁ, সমস্ত কিছু কলকাতার যে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বিজনেসগুলো সব কিছু শুটিং করেছে দিদি। এবং সেগুলো আমাকে পারফেক্ট আমাকে দিতে হয়েছিল। গঙ্গা দূষণ পরে বলছি, দিতে দিতে উনি উপলব্ধি করেন যে না, কলকাতা ড্রাইং সিটি নয়, কলকাতা হচ্ছে আনড্রাইং সিটি, প্রাণোচ্ছল শহর। হ্যাঁ, এটা হচ্ছে গল্প। একদিন কী হয়েছে, উনি এত বড় ডিরেক্টর, আমি এই জন্যই বলছি, আমি ওই যে এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার বাড়ির পিছনে কতগুলো খাটা পায়খানা তৈরি করতে হবে, গঙ্গা দূষণ দেখানো হচ্ছে। তা আমরা তৈরি করেছি, বলে সমীর আমাকে তো একদম চট ঝুলে ঝুলে পড়ছে, তখন খাটা পায়খানা ছিল না, কিন্তু আমাদের তৈরি করতে হয়েছে। পরপর প্রায় 7-8টা খাট তৈরি করে একদম চট খসে খসে পড়ছে, কালো হয়ে গেছে, সুর গঙ্গা দিয়ে সুর মোড়ে ভেসে গেছে, ঠাকুরের কাঠামোর সাথে জড়িয়ে রয়েছে। তা 2টো নৌকো নেওয়া হয়েছে, একটাতে ডিরেক্টর, একটাতে টেকনিশিয়ান, সেন্ট ফেন্ট মেখে সব। জ্বর যখন এসছে তখন শুটিং হচ্ছে, অর্ধেক শুটিং করে অপর্ণা সেন কালীঘাটের যে ঘাটটা রয়েছে, গঙ্গার ঘাটটা, মানে কালীঘাট মন্দিরের দিকে, ওখান থেকে উঠে এসে আমাকে খুঁজছে, সমীর কোথায়? আমাকে বলছে সমীর তোকে খুঁজছে। আমি তো হয়ে গেছে। এবার আমি গেলাম, যাওয়ার পরে বললো আমি শুটিং বন্ধ করেছি তোমার জন্য, আমার খাটা পায়খানাগুলো পছন্দ হয়নি, আরও ওয়েদারিং করতে হবে, মানে আরও রিয়েল চাই। হ্যাঁ, মানে উনি ক্যান্সেল করলেন অত খরচা করার পরেও। সেদিন শুটিংটাই ক্যান্সেল হলো। আবার নতুন করে, আবার ওই নতুন না, ওইগুলো আরও ওয়েদারিং করলাম। দোষটা আমারও না, সরকারিরা করছে ওদিক থেকে, তো ওদিকে তো আলিপুর সেন্ট্রাল জেল, ওপরে আমি যেতে পারছি না, আর আমার পক্ষে পরে ওদের মতন হেঁটে যাওয়া সম্ভব না। তারপরে আবার করে দেওয়া হলো, তারপরের দিন আবার শুটিং। তোমার একজন নেমসেক, সে তোমাকে বম্বেতে চলে যাওয়ার জন্য আহ্বান জানালো, তুমি রিফিউজ করলে। মানে কলকাতাকে তুমি এতটা ভালোবাসলে, শোভিত চন্দ্র তোমাকে বললেন যে বম্বে চলে আসতে, তুমি রিফিউজ করে দিলে কেন? তখন ব্যাপারটা হচ্ছে কলকাতার শুটিংয়ের, কলকাতার কিছুই আমার জানা হয়নি। হ্যাঁ, কলকাতায় সবে আমি শুরু করেছি। আমি যে আমার নিজের শহর, নিজের জায়গায় আমি কিছু দিতে পারলাম না, আমি এখনই বম্বে যাব। তারপরে তো গেলাম, কিন্তু বম্বে গিয়ে তো তুমি কাজ তো করেছো। তারপরে যখন আমার আবার সুযোগ আসলো, আমি যখন সেলিমের মিট্টি ছবি করলাম আফতার ফিল্মসে, আমি ওই ফলতার মানে দক্ষিণ 24 পরগনার ফলতার মাঠে 42 ফুট হাইটের একটি মানে কী বলবো শ্বেত পাথরের মন্দির তৈরি হলো। 42 ফুট? হ্যাঁ, শ্বেত পাথরের মন্দির তৈরি হলো, আর 200 ফিট গ্যালারি তৈরি হলো, আর তবলার বায়া আর ডায়ার 12 ফুট হাইটের হলো, যে না হিরো হিরোইন নাচবে ওখানে বসে। অনেক দিন ধরে তৈরি হয়েছে, করা হলো। উনি শ্বেতপাথরের মন্দিরটা এসে, ওই সেলিম নিজে এসেছিলেন শুটিংটা দেখতে, টোকা দিয়ে বললেন ই প্লাইকা হ্যাঁ। আমি হ্যাঁ, এফেক্ট এমন হয়েছিল তো পুরো শ্বেতপাথর, কিন্তু বলে বহুত আচ্ছা বানায় আপ বম্বে আ যাও। সেলিম বলছেন, মানে সেলিম তো শর্ট প্রোডিউসার। মিঠুনকে কে তুলেছে? বাবা, মিঠুনকে তো উনি, হ্যাঁ, মিঠুনদার অনেক ব্লকবাস্টার ছবি আছে। তারপরে আমি কিন্তু আমার আর যাওয়া হলো না, তখন আমি এখানে জড়িয়ে গেছি, এখানে আমি জড়িয়ে গেছি। তখন আমি মধ্য গগনে যখন আমি মিট্টি করি, এখানে আমার প্রচুর ছবি, তা ছাড়তে পারলে না, আর ইচ্ছে হলো না। আর এখানে যে আমার শিল্প জগৎটা রয়েছে, ছবি আঁকা হচ্ছে পাশাপাশি। তুমি তো ইউ হ্যাভ আ ভেরি নাইস ফ্যামিলি, তোমার একটা ভীষণ সুন্দর পরিবার আছে, কিন্তু সেই পরিবার তোমাকে যদি ঠিক সেইভাবে তোমার সাথে, তোমার সঙ্গে যুগলবন্দিতে না, মানে যুগলবন্দিটা যদি ঠিকভাবে না হতো, তাহলে কিন্তু সেই মিউজিকটা ক্রিয়েট করা হতো না। বৌদির তো বিরাট অবদান আছে, এবং তোমার সন্তানের কথাও বলবো
না, আমার যিনি সহধর্মিনী তিনি তো করবেনই, করে সে ভালোবেসে করেছেন এবং এখন আমার সঙ্গে সে জড়িয়ে গেছেন এই জগৎটার সাথে, আমার সাথে মানে আমার জগতের সাথেই জড়িয়ে গেছেন। আমি সবচেয়ে বেশি যেটা আমার হ্যাপি, যে অনেক হয়তো যে ফ্যামিলিতে যে সন্তান আসে, একজন হোক দুজন হোক, আমার একটি সন্তান, সে হয় ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয়, তার মতন করে তো একটা সময় সে তার মতন করে এগোয়, তাই না? আমি তাই বেসিক পড়াশোনাটা দিলাম, তারপরে বসে আমি ইঞ্জিনিয়ার হব কি ডাক্তার হব কি আমি কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করব, সেটা কিন্তু সে করেনি। আমার জগতের সঙ্গেই তাল মিলিয়ে চলছে এবং আমাকে যথেষ্ট উৎসাহ দেয়। আমার কোনো কাজে আমার এই সৃজনশীল কাজে যথেষ্ট সহযোগিতা করে এবং সেও একটা সৃজনশীল কাজের সঙ্গে রয়েছে এবং আমি সেজন্য খুশি। সে সৃজনশীল কাজের সাথে যুক্ত হয়ে আছে বলে আজকে আমরা এই খেপিয়ে বেড়ার এই আড্ডাটা আজকে আমরা এইভাবে তোমার সাথে এই আড্ডা সেশনে আজকে আমি মিলিত হতে পারছি এবং তোমার মানে খুব সৌভাগ্যক্রমে তোমার কন্যাকে আমি খুব ভালোভাবে চিনি এবং আমি জানি সে তোমার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখে। একটা কথা বলতে ইচ্ছে করছে, আমরা প্রায় আড্ডার শেষ পর্যায়ে এসে গেলাম, শেষই করতে হবে এবার, যদিও শেষ বলে কিছু নেই, এটা আমার বরাবরের খুব প্রিয় একটা শব্দ বলার। আমার একজন খুব প্রিয় মানুষ, সে আমাকে একটা গল্প বলেছিল, সেই গল্পটার সঙ্গে সবিতা ওতপ্রোতভাবে জড়িত। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে কয়েক বছর আগে একটা বিয়ে বাড়ি, এবং বিয়েটা কার? শিল্প নির্দেশক সমীর কুণ্ডুর একমাত্র কন্যার বিয়ে। এই গল্পটা আমি বহুবার শুনেছি এবং আমি যতবার শুনেছি আমার সেই বন্ধুর কাছ থেকে, যে ভীষণভাবে ওতপ্রোতভাবে কৌশানী এবং প্রিয়ঙ্করের সাথে জড়িত। তো কৌশানী এবং প্রিয়ঙ্করের বিয়ে দক্ষিণ কলকাতার একটা বাড়ি ভাড়া করে বিয়ে হচ্ছে এবং সেই বিয়ের শিল্প নির্দেশক হচ্ছেন শ্রী সমীর কুণ্ডু, যার ঝুলিতে 200টার ওপর ছায়াছবির কাজ, যাকে পাওয়ার জন্য বম্বে একেবারে মানে হাতছানি দিয়ে ডাকছে এবং তাবড় তাবড় পরিচালকদের সাথে কাজ করার অভিজ্ঞতা সেই মানুষটার। তিনি এমন একটা অনবদ্য ডেকর করলেন, সেই ডেকরটির কথা আমার সেই বন্ধু এখনও বলে। কিছুটা সাঁওতাল গ্রামের একটা স্পর্শ, লণ্ঠন, একটা মৃদু আলো, কোনো আড়ম্বর নেই, কিন্তু একটা অনন্য সাধারণ পরিবেশ। রবীন্দ্রনাথও ছিলেন তার মধ্যে, রবীন্দ্রনাথও ছিলেন তার মধ্যে। মন তো খারাপ হচ্ছিল তখন, একমাত্র সন্তান বাড়ির ঠিকানা বদল করতে চলেছে, তার মধ্যে এই শিল্প নির্দেশনা কেমন করলে, কেমন লেগেছিল? আমি তোমার এই শিল্প নির্দেশনার কথাটা আমি অনেকবার শুনেছি। এটা পুরো সম্পূর্ণ যে আমারই মানে ভাবনা তা নয়, তার সঙ্গে যে আমার বিবাহ কন্যা আর কি, যে কন্যার বিবাহ, তারও অনেকটা ভাবনা মিশ্রিত ছিল। আমরা দুজনে মিলে বসেই সব ঠিক করেছিলাম। যেমন আমরা পুরো বিবাহ মণ্ডপটাকে সাজিয়েছিলাম, মানে বিবাহের ওপরে যে সব বাণীগুলো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই বাণী আমরা ফ্লেক্সে লিখে তো ওইটা দিয়েই ডেকোরেশন করেছিলাম। এবং আমাদের ডেকোরেশনে শুধু অরিজিনাল ফুল ছিল, কোনো ইমিটেশন ফুল ছিল না। তাই দিয়েই ফুলের গেট হয়েছে, তাই দিয়ে ফুলদানি, বড় বড় ফ্লাওয়ার ভাস তৈরি হয়েছে ফুল দিয়ে, বড় বড় ফ্লাওয়ার ভাস তৈরি হয়েছে, মানে 7 ফুট 8 ফুটের তৈরি হয়েছে। এবং খাবার দাবার যে মেনু, তাতেও আমরা ইংরেজি নাম রাখিনি, বাংলা অনুবাদ করে সেই নামগুলো রাখা হয়েছে। হ্যাঁ, যেমন দই কাতলার বাংলা কি? পয়দি সুন্দরী। আজকের খেপিয়ে বেড়ার এই পর্যায়ের আমরা প্রায় শেষ অন্তিম লগ্নে চলে এসেছি। সৈন্য, অনেক ধন্যবাদ। তোমার মতো মানুষ আমাদের গর্বের জায়গায় আছো, আরও ভালো কাজ করো। টুমরো ইজ অ্যানাদার ডে। এবং আমি তো বলতে পারি দ্যাট ইয়োর জার্নি অফ লাইফ হ্যাজ জাস্ট স্টার্টেড। আবার নতুন করে শুরু করো, আবার নতুন নতুন অসাধারণ মুহূর্ত উপহার দাও আমাদের, গর্বিত করো আমাদের। এবং তোমার মতন বাবা যেন প্রত্যেক সন্তানের ভাগ্যে জোটে, তোমার চোখ দিয়ে যেন তারা এই পৃথিবীটাকে দেখতে পারে। খেপিয়ে বেড়ার এই পর্বে আমি প্রণাম
আপনারা চোখ রাখবেন প্রতি শেষ শনিবার আমরা খেপি বেড়ার এপিসোড নিয়ে আসব, যেখানে থাকবেন এরকম অসাধারণ কিছু মানুষ তোমার জন্য এবং তোমার এই অসাধারণ পরিবারের জন্য, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবার জন্য। এই শেষ কটি লাইন দিয়ে শেষ করব আজকের এই পর্যায়ে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। খুব ভালো থেকো সমিতদা, প্রণাম নিও আমার। আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন।